আচ্ছা, আমরা তাহলে পড়ছিলাম যে সিলিকন কম্পাউন্ড পড়ছিলাম। তো সিলিকন কম্পাউন্ডে আজকে আমরা যেটা প্রথমেই শুরু করব সেটা হচ্ছে পিটারসেন রিঅ্যাকশন। এখন এই জিনিসটা কি না, দেখ, বিটা হাইড্রক্সি সিলাইল কম্পাউন্ডকে আবারও বলছি বিটা হাইড্রক্সি সিলাইল, বিটা পজিশনে OH গ্রুপ আছে, তার মানে কি জেনারেল স্ট্রাকচার হতে হবে এরকমই OH, আর এখানে থাকতে হবে SiNe3। এই ধরনের স্ট্রাকচার, এইটা সাপেক্ষে এই সিলিকন আলফা, এইটা হচ্ছে বিটা। তাহলে বিটা হাইড্রক্সি সিলাইল কম্পাউন্ড, একে যদি আমরা 1-2 এলিমিনেশন রিঅ্যাকশন করি, মানে OH গ্রুপটা বেরিয়ে যাবে আর এই TMS গ্রুপটা গিয়ে বেরিয়ে যাবে, তখন একটা কি পড়বে না, একটা ডবল বন্ড পড়বে। এই রিঅ্যাকশনটা, এইটাকেই বলা হয় পিটারসেন রিঅ্যাকশন। এখন এই রিঅ্যাকশনটা, এই যে SiNe3 আর OH এই যে বেরিয়ে যাওয়াটা, এটা সিন ম্যানারেও হতে পারে, এটা অ্যান্টি ম্যানারেও হতে পারে। তাহলে আবারও বলছি, দিস টু গ্রুপ ক্যান বি এলিমিনেটেড either in syn manner or in anti manner depending upon the reaction condition। এবারে আমরা আসি কি রিঅ্যাকশন না, অ্যাসিড ক্যাটালাইজড হতে পারে, মানে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে হতে পারে। যদি অ্যাসিড মিডিয়ামে হয়, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে যদি রিঅ্যাকশনটা হয়, তখন সেখানে অ্যান্টি ম্যানারে এই দুটো গ্রুপ বেরোবে। আর যদি বেস মিডিয়ামে হয়, বিশেষ করে সোডিয়াম হাইড্রাইড বা পটাশিয়াম হাইড্রাইড, এই ধরনের যদি কোনো কম্পাউন্ড দেওয়া হয়, তখন এরা সিন ম্যানারে এই দুটো গ্রুপ এলিমিনেটেড হবে। এবং এই সিন এবং অ্যান্টির উপরে বেস করেই যে প্রোডাক্ট তৈরি হবে তার স্টিরিওকেমিস্ট্রিটা ডিপেন্ড করবে। তাহলে আমরা এবারে রিয়েল এক্সাম্পলের মধ্যে আসি যে কিভাবে এই ধরনের কম্পাউন্ডের স্টিরিওকেমিস্ট্রি আমরা গাইড করব। ধর এরকমই একটা কম্পাউন্ড R1, এই R2, এই আমার SiNe3, এই OH। তাহলে এইটাকে কোন ফর্মে আছে সেটা ইম্পর্টেন্ট। এটা একটা ফ্লাইং ওয়েল স্ট্রাকচারে আছে, এটা জিগজ্যাগ ফর্মে আছে। একে আমি ধর কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে ট্রিট করতে চাচ্ছি। এখন এইটা যে জানে, মানে যার স্টিরিওকেমিস্ট্রিতে নলেজটা একটু ভালো আছে, সে তো দেখেই বুঝতে পারছে যে এই দুটো গ্রুপ আমার অ্যান্টিতে আছে, এটা উপরের দিকে, এটা নিচের দিকে আছে, এবং অ্যাসিড মিডিয়ামে এই রিঅ্যাকশনটা অ্যান্টি থেকেই বেরোয়। তাহলে কি হবে, যে কম্পাউন্ডটা হবে তৈরি, সেই অ্যালকিনের স্ট্রাকচারটা হচ্ছে এইটা, বা এটা একটা অ্যালকিন, এইটা তৈরি হয়ে যাবে। এখন যার স্টিরিওকেমিস্ট্রি সম্পর্কে অতটা ধারণা নেই, অতটা নলেজ নেই, সে কি করবে না, তার ক্ষেত্রে দেখ এই ব্যাপারটাকে একটু শিখে নেওয়াটা ভালো। এই মলিকুলটাকে সহজ প্রজেকশনে রিপ্রেজেন্টেশন করে নেওয়াটা ভালো। সহজে করতে গেলে কি করতে হবে, R1, এই R2, এখানে SiNe3 আছে, ফলে বিলো দা প্লেনে আছে H, এখানে বিলো দা প্লেনে আছে OH, ফলে অ্যাবাভ দা প্লেনে আছে H। এইটা হয় যদি, এবারে আমরা জানি এই মলিকুলটাকে আমরা ডাইরেক্ট এরকম করে পারি লিখতে, R1, R2, এইটা হবে আমার SiNe3, এটা হাইড্রোজেন, আর এখানে সামনের দিকে আছে হাইড্রোজেন, পেছনের দিকে আছে আমার OH। এবারে কি আমি করব, এই আমি নিয়ে আসবো SiNe3,
এটাকে আনলে এই হবে R1, এই হবে H, OH টাকে এই অ্যান্টিতে আনবো, OH টাকে এখানে আনলে এখানে আসবে H, এই আসবে আমার R2। তাহলে এই আমার অ্যান্টি হয়ে গেল SiMe3OH। এবারে অ্যাসিড দিলে কি হবে সেটা আমরা এবারে লিখব, এই SiMe3R1H, এটা OH2 প্লাস এই H, এই R2। এইবারে কি হবে, এই OH2 বেরিয়ে যাবে, এই বন্ডটা এই বিটা পজিশনে পজিটিভ চার্জকে স্টেবিলিটি দেবে। তাহলে এখান থেকে অ্যালকিনটা কি হবে, R1H, এই ডবল বন্ড H, এই R2, এই আমার ই অ্যালকিনটা চলে যাবে। তাহলে এইভাবেই যদি কেউ ডাইরেক্ট একটু মানে কেমিস্ট্রিতে একটু বড় হয়, এইভাবে ড্র করে যদি আমরা বুঝিয়ে দিই তখন কিন্তু আমার খুবই সুবিধা হবে। এবারে এই সেম মলিকুল এটাকে আমরা ধর বললাম যে KH দেওয়া হলো, পটাশিয়াম গিয়ে তো হাইড্রাইড, তাহলে অ্যালকালি মিডিয়াম, তখন কি হবে না সিন ম্যানারে হবে, এ দুটো অ্যান্টিতে আছে, ফলে যখন এরা সিন ম্যানারে বেরোবে তখন আমাকে কি করতে হবে, এটাকে একটু ঘুরিয়ে নিতে হবে, তখন এইটাকে একটু মুছে দিই, অ্যাসিডটা হয়ে গেছে, তখন কি লিখবো না এই R1, এই R2, এটা ছিল SiMe3, এটাকে যেই ঘুরিয়ে নিলাম এটা হয়ে গেল এরকম করে বইছে। এবারে এই দুটো সিন হিসাবে যখন বেরিয়ে যাবে R1, এই R2, কি পেলাম আমরা না জেড অ্যালকিন আমরা পেয়ে গেলাম। এখন এটা তো যে স্টিরিওকেমিস্ট্রি ভালো বোঝে সেরকম করে করতে পারবে, কিন্তু যার অতটা ধারণা নেই সে কি করবে না একই রকম ভাবে এই মলিকুলটাকে এরকম করে সে ড্র করবে। এবারে দেখ সে কি করবে, এই মলিকুলটাকে এখান থেকে আবার 180 ডিগ্রি রোটেশন দেবে, দিয়ে কি লিখবে, SiMe3R1H, এইটাকে KH দিলাম, একটু করে নিলাম, এটা হয়ে যাবে O মাইনাস, এটাকে 180 ঘোরালাম, এবং এইচটাকে খেয়ে নিলে কি হলো O মাইনাস, 180 ঘোরালে এইচটা এখানে আসবে R। এই কন্ডিশনে এই O মাইনাসটা সিলিকনে অ্যাটাক করবে, এটা এই অ্যাটাক করলো, এইটা আবার ভেঙে বেরিয়ে গেল, মানে এটা বেসিক্যালি এরকমের থ্রু দিয়ে যাবে, এই SiMe3 অক্সিজেন, এই R1H, এই H, এই R, এই এবারে এটা এই হিসাবে বেরিয়ে গেল। তাহলে অ্যালকিনের কি স্ট্রাকচার এলো, R1H, এই ডবল বন্ড H, R2, কি পেলাম আমরা না জেড অ্যালকিন পেয়ে গেলাম। So this is the all about stereochemistry of the Petersen reaction. খুব ঠান্ডা মাথাতে ডিল করতে হবে, ঠান্ডা মাথাতে এটাকে একটু মুখস্থ করতে হবে বা একটু রিয়েলাইজেশন করতে হবে। এখন দেখ আমি যদি এই জিনিসটাকে একটু অন্য রকম ভাবে চিন্তা করি, আমাকে এখানে ফ্লাইং ওয়ে যে কম্পাউন্ডটা অ্যান্টিতে ড্র করে দেওয়া আছে, আমাকে এরকম করেও তো ড্র করে দেওয়া থাকতে পারে, R1, R2, ধর এখানে দিল SiMe3, এই দিল আমাকে OH, খুব ঠান্ডা মাথা ধরে এরকম। তাহলে আমার কাজ কি না যাই দেওয়া থাক, আমাকে প্রথমে মলিকুলটাকে সবথেকে ভালো হয় সহজে আমাকে আগে সাজিয়ে নিতে হবে, তবেই আমার কোনোভাবে ভুল হওয়ার কোনো চান্স নেই, আর সহজে না সাজালে ভুল হওয়ার চান্স প্রচুর থাকে। তাহলে এইটাকে যখনই আমি সহজে লিখবো, এই আমার R1, এই অ্যাবাভ দা প্লেন এটা SiMe3, এই H, এখানে লিখি আমি R2, এখানে এই OH, এই আমার হয়ে গেল। এবারে আমার কন্ডিশন যে অ্যাসিড মিডিয়েটেড দিলে কি হবে আর হাইড্রাইড মাইনাস বা অ্যালকালি দিলে কি হবে। তো অ্যাসিড মিডিয়েটেড দিলে আমি জানি এটাকে লিখবো SiMe3
R1H, এটাকে লিখবো N তে OH2 প্লাস N তে লিখলে এই হবে R2H। এই তাহলে এই রকমই আমার এইটাকে লিখতে পারি, হ্যাঁ এটা হলো। এবারে এই হিসাবে যখন বেরোবে এই R1H, এই ডবল বন্ড এই R2H, কি পেলাম না যে ZLK। ঠিকই আছে, এ দুটো সিনে আছে, অ্যাসিড ক্যাটালাইজড হইতে অ্যান্টি ম্যানারে যখন হবে বেরোতে এটাকে ঘুরতে হবে, ফলে R1 R2 অ্যান্টিতে আছে, সেটা সিন হবে, অতএব ZLK পাচ্ছি। এবারে এটাকে বেস ক্যাটালাইজড করলে কি আমি পাবো না SiNe3, এই R1H, এখানে O মাইনাসটা এখানে গেল, এইখানে O মাইনাস গেলে এখানে আসবে H, এই আসবে R। তখন এখান থেকে কি পাবো R1H, এই ডবল বন্ড এই R2H, এই পেলাম EL। তাহলে আমাকে যেমন যেমন এটার যে স্ট্রাকচার দেবে তেমন তেমন ভাবে আমি ড্র করব। ধর আমাকে এরকমই দিয়ে দিল, এই R2, এই SiNe3OH দিয়ে বললো H+, কি হবে? তাহলে এই মলিকুলটাকে আমি ওই জন্য বলছি বারবার যে সহর্ষে ড্র করতে হবে। এই R1 SiNe3H, এই R2 এই OH। এবারে এই OH SiNe3 কে অ্যান্টিতে নিয়ে এসে চাপ করলে হবে। এইটাই হচ্ছে কি আমার বলার উদ্দেশ্য ছিল। বেশ, তাহলে ইট ইজ অল অ্যাবাউট পিটারসেন রিঅ্যাকশন। এবারে এইটার উপরে বেস করে একটা প্রবলেম তোদের জন্য দেওয়া থাকলো, সেইটাকে ঠান্ডা মাথায় তোদেরকে করতে হবে। কি সেই প্রবলেমটা? না দেখ, CHO SiNe3, এই এখানে একটা 3 কার্বনওয়ালা এইটা আছে। এখানে কি দেওয়া হলো? এখানে দেওয়া হলো 3 কার্বন MgCl, একের দাগে, 2 দাগে দিল জল, 3 দাগে দিল KH। তাহলে হিন্টস একটু দেই, এটা একটা গ্রিগনার্ড রিয়েজেন্ট, এইটা একটা অ্যালডিহাইড, কিন্তু এখানে একটা কাইরাল সেন্টার আছে। তাহলে প্রথমে কি হবে, এই গ্রিগনার্ডটা অ্যালডিহাইডে অ্যাটাক করবে কিভাবে না ক্র্যান্স রুল মেইনটেইন করে, ক্র্যান্স রুল মেইনটেইন করে। তাহলে ক্র্যান্স রুলটা আবার একটু ভালো করে স্মরণ করবি, খাতায় ভালো করে লিখবি। এই মলিকুলটাকে নিউম্যান প্রজেকশনে ড্র করবি। তাহলে নিউম্যানে ড্র করে এরকমই ড্র করবি, অ্যালডিহাইড মানে এই O এখানে আছে, আর এই CO H এরকমই, আর তোর এখানে লার্জেস্ট গ্রুপ এই স্মল, এই মিডিয়াম, এই স্মলের দিক থেকে অ্যাটাক হবে, খুলবে একটা, যেটা হবে তৈরি, সেটাকে এবারে আমরা সহর্ষে ড্র করব। ড্র করলে দেখবি ওই বিটা হাইড্রক্সি সিলাইল কম্পাউন্ডই তৈরি হবে, তাকে কেস দেওয়া মানে বেসিক মিডিয়ামে পিটারসেন রিঅ্যাকশন হবে, হয়ে গিয়ে কি অ্যালকিনটা হবে তৈরি, সেইটা তোদেরকে ড্র করতে হবে। তাহলে এইটা গেল গিয়ে তোদের একটা হোম টাস্ক। বেশ, এখানে আমরা আজকে এই সিলিকন কেমিস্ট্রিটাকে শেষ করলাম। এবারে আমরা শুরু করব ফসফরাস কম্পাউন্ড। ফসফরাস কম্পাউন্ড, ফসফরাস কম্পাউন্ডের কি আমরা পড়ব না, ফসফরাস কম্পাউন্ডের ম্যাক্সিমাম যে পার্টটা, সেই পার্টটা কিন্তু আমরা আন্ডার গ্র্যাজুয়েটে পড়ে এসেছি। কি সেটা না উটিগ রিঅ্যাকশন। তা উটিগ রিঅ্যাকশন নিয়ে আমরা বিশেষ কিছু আর বলবো না, শুধু এটুকুই বলা, এই প্রবলেমগুলো একটু দেখে রাখা উচিত। মনে কর এরকমই CH3O CH2X, CH3O CH2X, এরকম একটা অ্যালকিল হ্যালাইডকে যদি ট্রাইফিনাইল ফসফিন দিয়ে অ্যাটাক করলে X বেরোবে, CH3O CH2
PPH3 প্লাস, একে বেস দিলে কি হবে CH3O CH মাইনাস PPH3 প্লাস। এই রকমই ফসফরাসের যে ইলাইড এর উপরে যদি আমরা সাইক্লোহেক্সানন দেই তাহলে বুঝতেই পারছিস যে অ্যালকিনটা তৈরি হবে সেইটা স্ট্রাকচার এইটা OCH3, এইটা একটা ভিনাইল ইথার, এইটা একটা ভিনাইল ইথার। Vinyl ethers are very much susceptible towards acid catalyzed hydrolysis. এর খুব সহজে অ্যাসিড দিলে এটা সহজেই ভেঙে যায়। ইথার ভাঙলে কি হবে সেটা বলার অপেক্ষা রাখে না, অ্যালকোহল, তাহলে এই CH OH যে কিনা ফাইনালি টটোমারাইজ হয়ে কি তৈরি করবে এই অ্যালডিহাইড, এক কার্বন বেশি অ্যালডিহাইড। আন্ডার গ্রাজুয়েটের খুব এই সব আস্ত প্রবলেম, এটাকে ভালো করে আবার একটু রিক্যাপিচুলেট করে আমরা দিলাম। আচ্ছা, এবারে আমরা এই মাস্টার ডিগ্রি ক্লাসে যে একটা বিতর্কিত জিনিস নিয়ে এখানে বলবো সেইটা হচ্ছে আমরা এই ফসফরাস ইলাইডের ক্ষেত্রে আমরা বলেছিলাম স্টেবল ইলাইড আর আমরা বলেছিলাম আনস্টেবল ইলাইড, এই দু ধরনের ইলাইডের কথা বলেছিলাম। স্টেবল ইলাইড থেকে স্টেবল অ্যালকিন, স্টেবল অ্যালকিন মানে কি না ই অ্যালকিন হয় তৈরি, আনস্টেবল ইলাইড থেকে আনস্টেবল অ্যালকিন বা কি তৈরি হয় না জেড অ্যালকিন তৈরি হয়। তাহলে ফসফরাস ইলাইডের কি দুটো ভাগ আছে, একটা স্টেবল ইলাইড আর একটা আনস্টেবল ইলাইড। স্টেবল ইলাইড থেকে স্টেবল অ্যালকিন, আনস্টেবল ইলাইড থেকে আনস্টেবল অ্যালকিন, এই কথাটা একটু মাথায় রাখতে হবে। এখন এইটার পেছনে কি লজিক আছে সেইটা খুব একটা ওয়েল এস্টাবলিশড কিন্তু নয়। মোটামুটি মানে এটা বলার পরেও প্রচুর কোশ্চেন আসতে পারে, সেটা অ্যান্সার দেওয়ার মতো জায়গাতে আমরা নেই, কারণ এগুলো সবই তো মানে কেমিস্ট্রি এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট। তো মোটামুটি এরকম করে যদি বলা যায় যে একটা স্টেবল ফসফরাস ইলাইডের স্ট্রাকচার যদি এইভাবে আমরা ড্র করি, PPH3 প্লাস H, এখানে মাইনাস, এখানে জেড, জেডটা একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তার মানে এইটা কি একটা স্টেবল ইলাইড, ফসফরাসের স্টেবল ইলাইড। এবারে আমরা কার্বনিলটাকে এইভাবে ড্র করছি, এই R COH অ্যালডিহাইডটাকে এইভাবে আমরা ড্র করছি। তো এইভাবে যখন ড্র আমরা করছি, এখানে অ্যাটাক করলে এই রকম করে এটা খুলে গেল। তাহলে যদি যে মলিকিউলটা তৈরি হবে মানে এই PPH3 প্লাস H, এই জেড, এখানে খুলবে O মাইনাস আর H, এরকমই একটা স্ট্রাকচার এলো। এইটা হচ্ছে বিটাইন স্ট্রাকচার, এইটাকে কি বলি আমরা বিটাইন স্ট্রাকচার। এইটাকে দেখ, এইটা থ্রিও স্ট্রাকচার, এইটা হচ্ছে জেড আর আর, এই দুটো, এটা এদিকে ওটা ওদিকে, মানে এটা এন্টিতে আছে এটা গছে আছে, এটা থ্রিও স্ট্রাকচার। আচ্ছা, এটা তো এরকম করেও অ্যাটাকটা হতে পারত, এই PPH3 প্লাস H, এই জেড, এই মাইনাস, এই ডবল বন্ড ও আর H, এই অবস্থা তো একটা হতে পারত। তখন যে বিটাইনের স্ট্রাকচারটা হতো PPH3 প্লাস H আর এই O মাইনাস H আর, সরি এটা জেড, তখন এটা একটা এরাইথ্রো স্ট্রাকচার। এখন এই বিটাইন থেকে করেসপন্ডিং 4 মেম্বার রিং হওয়ার পরে যে মলিকিউলটা হবে তৈরি, তার স্ট্রাকচারটা কি H, জেড, H আর, দেখ এটা ই অ্যালকিন আসছে। আর এই বিটাইনটা কোলাপস করলে ফাইনালি যে অ্যালকিনটা হবে তৈরি সেটা H, জেড আর H, একটা জেড অ্যালকিন। তাহলে অবভিয়াসলি দেখ এই দুটো বিটাইন স্ট্রাকচার, একটা থ্রিও
আর একটা কিন্তু এরাইথ্রো, এর মধ্যে থ্রিওটা বেশি স্টেবল, থ্রিওটা বেশি স্টেবল। সেই থ্রিও বেশি স্টেবলের জন্য এরা সবসময় এইটার থ্রু দিয়ে গিয়ে ই অ্যালকিনটা তৈরি করছে। তাহলে স্টেবল ইলাইড বেসিক্যালি থ্রিও আইসোমারের থ্রু দিয়ে থ্রিওবিটাইনের স্ট্রাকচার, যে কিনা মোর স্টেবল দেন আমাদের এরাইথ্রো, সে মোর স্টেবল ই অ্যালকিনটা তৈরি করছে। এই বিটাইল ফরমেশনটা রিভার্সিবল, বিটাইল ফরমেশনটা রিভার্সিবল মানে এই থ্রিও এরাইথ্রো এটা ইন্টার কনভার্টেবল হতে পারে, দে ক্যান বি ইন্টার কনভার্টেবল। আচ্ছা, এবারে এটা গেল যে স্টেবল ইলাইডের গল্প। আনস্টেবলের গল্পটা কি না, আনস্টেবলের গল্পটা ওয়েল এস্টাবলিশ নয়। মোটামুটি এরকম একটা কথা বলা যায়, কি কথাটা বলা যায় না, যে কথাটা বলা যায় যে আনস্টেবলের ক্ষেত্রে এই দুটো চার্জ প্রথমে উল্টো দিকে তৈরি হয়, সেই উল্টো দিকে তৈরি হওয়ার জন্য, আচ্ছা একটু আগে দেখাই না হলে এই ব্যাপারটা ক্লিয়ার হবে, যে আনস্টেবল ইলাইডের ক্ষেত্রে গল্পটা এরকমই। সেখানে এই আমার PPH3+ HR, তখন এটা আর ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কিন্তু নয়, আর তখন এই ডবল বন্ড O, তখন অ্যালডিহাইডটা এইভাবে আসে HR, এই অ্যাটাক করলো, এই খুললো, ফলে বিটাইনের স্ট্রাকচারটা প্রথমে এই রকমই তৈরি হয়, HR O মাইনাস এই HR, এই আমার এই আর উল্টো দিকে আছে এইভাবে, ফলে এদের মধ্যে স্টেরিক রিপালশনটা নেই, এইভাবে এই বিটাইনটাই প্রথমে তৈরি হয়, কারণ এই দুটো চার্জকে উল্টো দিকে থাকতে হবে। এটা পরে 180 ডিগ্রি ঘুরতেই হবে, ঘুরে PPH3+ HR এই O মাইনাস এই RH, এইটা থ্রু দিয়ে গিয়ে ফাইনালি HR RH আমার যে অ্যালকিনটা তৈরি করে। খানিকটা গাঁজাখুরির মতো, সেটা আমিও বিশ্বাস করি, কিন্তু এর থেকে ভালো এক্সপ্লানেশন কিন্তু আর কিছু কিন্তু নেই। এইটাই ম্যাক্সিমাম ওয়েল অ্যাকসেপ্টেড, বা ওই গিদার ক্যালকুলাসের বইতে এটাই আলটিমেটলি বলা আছে। বেশ, তাহলে এইটা গেল গিয়ে মোটামুটি ফসফরাস ইলাইডের সংক্রান্ত স্টেবল আর আনস্টেবল ইলাইডের গল্প। এরপরে ফসফরাস কেমিস্ট্রিতে আমরা যে কথাটা বলবো সেটা হচ্ছে রিডাকটিভ সাইক্লাইজেশন, রিডাকটিভ সাইক্লাইজেশন। রিডাকটিভ সাইক্লাইজেশন কে করে? এই রিয়েজেন্টটা POET মানে ফসফরাসের তিন দিকে তিনটে ইথক্সি, POET। আগে একটা আমরা এক্সাম্পল নেই, আমরা যেটা আন্ডার গ্রাজুয়েটে পড়ে এসেছি, কোথায় না আমরা ইন্ডোল তৈরি করেছিলাম। ইন্ডোল কি না, এই ধরনের একটা আলফা বিটা আনস্যাচুরেটেড, সরি এরকমই একটা ছিল, এই নাইট্রো, এই ধরনের একটা মলিকুল ছিল। একে কি দিয়ে ট্রিট করব? POET এর উপর দিয়ে করলে কি হবে? আচ্ছা প্রথমে বলি এই রকম কম্পাউন্ডটা কি করে তৈরি করা যাবে না, এই তো ডবল বন্ড, উল্টি রিঅ্যাকশন দিয়ে করতে পারবো। এই অ্যালডিহাইড আর এখানে তার করেসপন্ডিং ফসফরাসের ইলাইডটা নেব। আচ্ছা, রিঅ্যাকশনটা কিভাবে যায়? এই রিঅ্যাকশনটা যায় ভায়া নাইট্রিন ইন্টারমিডিয়েট। মানে আগে একটু দেখাই, নাইট্রোটা রিডাকশন হয়ে এরকম করে নাইট্রিন হয়। এই নাইট্রিন আমরা সবাই জানি নাইট্রিন একটা ইলেকট্রোফাইল, ফলে এই ডবল বন্ডটা নাইট্রিনে অ্যাটাক করলে একটা 5 মেম্বার রিং তৈরি হবে এখানে, N
এটা মাইনাস, এইখানে আর এই প্লাস, এই এইচ আছে, এইটা ব্রেক করে গেল, ফলে আমার কি হয়ে গেল না এই এন এইচ এই ডবল বন্ড আর, এই আমার 2 অ্যালকিল ইন্ডোল আমি তৈরি করব, 2 অ্যালকিল ইন্ডোল এই আমার তৈরি করব। এবারে প্রশ্ন উঠছে যে এই যে নাইট্রোটা নাইট্রিনে কনভার্ট হবে তার মেকানিজমটা কি, সেটা এরকমই, আর এন ডবল বন্ড ও ও মাইনাস এন প্লাস এই আছে, পি ওইটির হোল এই আছে। রিঅ্যাকশন মেকানিজমটা একটা অদ্ভুত টাইপের, ফসফরাসটা এই অক্সিজেনে অ্যাটাক করে এই নাইট্রোজেনের প্লাস চার্জটা স্টেবিলিটি পায়, আর এন ও পি ওইটির হোল 3 এটা প্লাস, এটা এই মাইনাস, এটা এরকমই হবে। নেক্সট এবারে কি আমার হবে, এই ও মাইনাসটা অ্যাটাক করলো, এই ফসফরাস অক্সিজেন বন্ড এনার্জি হাই বলে এটা আমার বেরিয়ে গেল, বলে আর এন ডবল বন্ড ও প্লাস পি ডবল বন্ড ও ওইটি হবে। তাহলে দেখ ছিল নাইট্রো, এক স্টেপ রিডিউসড হয়ে কি হয়ে গেল নাইট্রোসো, তাহলে কি হচ্ছে না আমার রিডাকশন হচ্ছে। এবারে এইটা একই মেকানিজমে ফার্দার রিডাকশন হবে, পি ওইটির হোল 3 এই লোন পেয়ারটা অক্সিজেনে অ্যাটাক করলো, এদিকে খুললো, খুললে কি হবে আর এন মাইনাস ও পি ওইটির হোল 3 পি প্লাস, পি প্লাস মানে সব মানে ও অল টাইম কি চেষ্টা করবে পি ডবল বন্ড ও তৈরি করতে, ফলে এটা এদিকে যেই ভেঙে গেল আর এন ডট, আর ওটা আবার কি তৈরি হয়ে গেল ও ডবল বন্ড পি ওইটি এই তৈরি হয়ে গেল, ফলে এই আমার কি হলো না নাইট্রিক ইন্টারমিডিয়েট। এইভাবেই আমাদের এই রিঅ্যাকশনটা যায় ভায়া নাইট্রিক ইন্টারমিডিয়েট, এই ভায়া মানে অক্সিজেন একটা করে বেরিয়ে যাচ্ছে, ফলে এটা একটা রিডাকশন রিঅ্যাকশন, আর এখানে এইটা সাইক্লিয়েশন হচ্ছে, সেই জন্য এর নাম হচ্ছে রিডাকটিভ সাইক্লিয়াইজেশন। এখন এখানে যে এক্সাম্পলগুলো আমরা আন্ডার গ্র্যাজুয়েটে ইন্ডোলে পড়েছিলাম, যদি সেটাকে আবার একটু আমরা স্মরণ করিয়ে দেই দু একটা এক্সাম্পল, তাহলে কি কি দাঁড়ায় দেখ, খুব ইন্টারেস্টিং জিনিস। এই 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 এখানে মনে কর দুটো মিথাইল আছে, এখানে এরকম দুটো মিথাইল আছে, পি ওইটির হোল 3 দিলাম, তাহলে কি হবে না 19n ডট এই ডবল বন্ড এই দুটো মিথাইল, এটা এই অ্যাটাক করলো, করলে কি হবে 5 মেম্বার রিংটা তৈরি হয়ে গেল n মাইনাস এই দুটো মিথাইল এই প্লাস চার্জ CH3 CH3। নেক্সট কি হবে, একটা মিথাইল এখানে মাইগ্রেট করবে 1 টু শিফট করলে এই n মাইনাস এই CH3 এই প্লাস চার্জ তখন হবে, এখানে H আছে, সেই Hটা ব্রেক করে গেল, ইন্ডোল তৈরি হয়ে গেল, সিস্টেম গেট ব্যাক ইটস অ্যারোমেটিসিটি, 2,3 ডাইমিথাইল ইন্ডোল। কি কি আমরা পেয়ে গেলাম 2,3 ডাইমিথাইল ইন্ডোল। এবারে এখানে যদি এরকমই দুটো আনসিমেট্রিক্যাল গ্রুপ থাকে, একটা পিএইচ একটা মিথাইল, তাহলে তখন এই সেভ করতে করতে আমরা কোথায় পৌঁছাবো, আমরা এরকম করে একটু স্টেপ জাম্প করলাম, n মাইনাস হলো এখানে পিএইচ আর এমি এই প্লাস চার্জ। নাও দ্য কোশ্চেন অফ মাইগ্রেটরি অ্যাপটিটিউড, এবারে ওই মাইগ্রেটরি অ্যাপটিটিউডটা ম্যাটার করবে। কার মাইগ্রেটরি অ্যাপটিটিউড বেশি না ফিনাইলের মাইগ্রেটরি অ্যাপটিটিউডটা বেশি দেন মিথাইল, ও মাইগ্রেট করলো, ফলে এই n মাইনাস পিএইচ এবি প্লাস এই সিএইচ বন্ডটা ব্রেক করলো, সো ফাইনালি উই আর অবটেনিং দিস প্রোডাক্ট।
NH AMEH 2-methyl 3-phenyl indole 2-methyl 3-phenyl indole এই আমাদের এই কম্পাউন্ডটা তৈরি হবে। তাহলে আজকের ক্লাসটাকে আমরা এখানেই শেষ করব। সামারি যদি আমরা করি যে কি কি আমরা শিখলাম আজকের ক্লাসে, না আজকের ক্লাসে আমরা প্রথমেই শিখলাম পিটারসেন রিঅ্যাকশন সিলিকন কেমিস্ট্রিতে, সেখানে ডিটেল স্টিরিওকেমিস্ট্রি সম্বন্ধে শিখলাম যে অ্যাসিড ক্যাটালাইজড ওয়েতে হলে OH আর টিএমএস গ্রুপটা অ্যান্টি ম্যানারে বেরোবে। আবারও বলছি কি হবে না OH আর দিয়ে তো টিএমএসটা অ্যান্টি ম্যানারে বেরোবে, তার জন্য আমাকে প্রপার স্টিরিওকেমিস্ট্রি নলেজ রাখতে হবে এবং আমাকে ওই কম্পাউন্ডগুলোকে সহজে কনভার্ট করে ড্র করলেই আমার সুবিধা হবে, নাহলে খুবই সমস্যা হবে। আর যদি অ্যালকালিন বেসিক মিডিয়াম হয়, বেসিক মিডিয়াম মানে দেওয়া হয় মেনলি হয় সোডিয়াম হাইড্রাইড বা পটাশিয়াম হাইড্রাইড, এটা দিলে কি হবে না সিন ম্যানারে বেরোবে, তাহলে তখন আমাকে ঠিকঠাক করে স্টিরিওকেমিস্ট্রিটা ড্র করতে হবে। বেশ, এইটা আমরা প্রথমে করলাম। তারপরে আমরা কি শুরু করলাম না অর্গানোফসফরাস। এই অর্গানোফসফরাসে আমরা স্টেবল এবং আনস্টেবল ফসফরাস ইলাইডের কোথায় জেড অ্যালকিন পাওয়া যায়, কোথায় ই অ্যালকিন পাওয়া যায়, সেটা আমরা রিক্যাপিচুলেট করলাম আন্ডার গ্রাজুয়েট ক্লাস থেকে, এবং কেন স্টেবল থেকে ই অ্যালকিন পাওয়া যায়, আনস্টেবল থেকে কেন জেড অ্যালকিন পাওয়া যায়, সেটা আমরা একটু বোঝার চেষ্টা করলাম, যদিও সেটা অতটা ওয়েল এস্টাবলিশড নয়, কিন্তু তবুও যতটা সম্ভব আমরা বোঝার চেষ্টা করলাম। এবং লাস্ট যেটা আমরা করলাম ট্রাইইথক্সিফসফিন POET হোল 3 দিয়ে আমরা আন্ডার গ্রাজুয়েটে ইনডোর সিনথেসিস করেছিলাম, সেটাই আমরা তার মেকানিজম বললাম কিভাবে রিডাকটিভ সাইক্লেশন হয়, মানে নাইট্রো গ্রুপকে POET হোল 3 ট্রাইইথক্সিফসফিন কিভাবে রিডাকশন করে, দুটো স্টেপে রিডাকশন করে কিভাবে নাইট্রিনে কনভার্ট করে, সেই নাইট্রিনটাই সাইক্লেশন করে এবং কিভাবে কোন গ্রুপ কখন মাইগ্রেট করবে সেটাও আমরা একটু রিক্যাপিচুলেট করে ফেললাম। এইভাবে আমরা এই ক্লাসটা আজকে এখানে শেষ করছি, ঠিক আছে।